সকালে আমার ড্রয়িং রুমে বসে স্ক্রিপ্টের পাতায় চোখ বোলাচ্ছিলাম। আমার চারিত্রিক বৈশিষ্ট্য খানিকটা উল্টো ধরনের। সবাই যখন সিনেমা ছেড়ে রাজনীতিতে নামছে, আমি তখন রাজনীতি ছেড়ে নেমে পড়েছি সিনেমায়। ডিরেকশন দেবার শখ বরাবরই ছিল। সিনেমার প্রতি ছিল অদম্য ভালোবাসা। এদিকে জন্ম নিয়েছি খোদ রাজনৈতিক পরিবারে। অনেক কিছুই করতে হয়েছে অনিচ্ছা সত্ত্বেও। রাজনীতি ছাড়বার সুযোগ খুঁজছিলাম অনেক দিন ধরেই। অবশেষে একটা ছোট্ট ফাঁক পেয়ে সেই ফাঁক দিয়েই সেই যে বেরিয়ে এলাম, আর মুখ হয়নি কখনো। তারপর থেকেই শুরু করলাম সিনেমা বানানো। এখনকার প্রতিটা দিন আমার কাছে স্বপ্নের মতন লাগে। 2 দিন শুটিং নেই। স্ক্রিপ্টটা নামিয়ে রেখে কি করা যায় ভাবছি, এমন সময় হঠাৎ মনে পড়ে গেল বেশ কিছুদিন আগে আমার অনেক কালের পুরনো বন্ধু কমল ফোন করে ওর বাড়িতে যাওয়ার জন্য নেমন্ত্রণ করেছিল। কমলের সরকারি চাকরিটা আমিই পাইয়ে দিয়েছিলাম। সেই সৌজন্যতার খাতিরেই সে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল তার বাড়িতে। কমলের বাড়ি শহর কলকাতা থেকে অনেক দূরে বকুলপুর নামের একটা গ্রামে। গ্রাম বাংলার মুখ দেখি না অনেক দিন। কমলের বাড়ি বকুলপুর গেলে এক ঢিলে 2 পাখি মারা হবে। 1, বন্ধুর নিমন্ত্রণ রক্ষা। 2, বহুদিন ধরেই ভাবছি একটা গ্রাম বাংলা নিয়ে সিনেমা বানাবো। তার জন্য ভালো কোনো প্লট বকুলপুরে গেলে পেয়ে গেলেও যেতে পারি। মন থেকে দমন দশার ভূত ছেড়ে ফেলে, দিনেরই টুকটাক কাজ সেরে ফেলে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম। কাল সারাদিন সেখানে কাটাবো। গ্রামের মুক্ত হাওয়ায় একটু প্রাণ ভরে শ্বাস নেব, আর আমার সিনেমার গল্পের প্লট খুঁজে বেড়াবো। বকুলপুরে ঢোকবার জন্য ইছামতির ওপর একটা ঝুলন্ত ব্রিজ পেরোতে হয়। সেই ব্রিজের কাছে এসে গাড়িটা দাঁড় করালাম যখন, তখন সন্ধে। সেই কলকাতা থেকে গাড়ি চালিয়ে আসছি, একটু চা খাওয়া দরকার। ব্রিজের সামনে একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। একটা চা দেবেন? এতক্ষণ খেয়াল করিনি, কিন্তু এবারে চায়ের দোকানে বসে সামনের দিকে চোখ পড়তেই দেখলাম ব্রিজের মুখেই নোটিশ বোর্ড দেওয়া রয়েছে, এই ব্রিজের কাজ চলছে, 2 চাকা 4 চাকা গাড়ি নিয়ে প্রবেশ নিষেধ। আচ্ছা, এই ব্রিজে তো 4 চাকা নিয়ে যাওয়া যাবে না, তাহলে ওপারে যাব কি করে? কোথায় যাবেন? বকুলপুর। গাড়ি নিয়ে তো যেতে পারবেন না। এক কাজ করতে পারেন, গাড়ি এখানে রেখে নৌকোয় চলে যান। নৌকা বকুলপুর যাবে এখান থেকে? হ্যাঁ, ঘাটে গোবিন্দ মাঝি থাকে, ওকে কটা টাকা ধরে দিলেই ও নিয়ে যাবে। ভেবে দেখলাম এই ছাড়া আর তো কোনো উপায় নেই। কমলকে বরং একবার ফোন করে বলে দিই। হ্যালো কমল, হ্যাঁ আমি এসে গেছি। এই তো ঝুলন্ত ব্রিজের সামনে একটা চায়ের দোকানে বসে আছি, কিন্তু ব্রিজটা তো। হ্যাঁ হ্যাঁ, ব্রিজটার কাজ চলছে। তুমি একটা কাজ করো, নৌকোয় শুধু নদীটা পার হও, আমি আসছি তোমাকে নিতে এপারে। হ্যাঁ, কিন্তু চায়ের দোকানের কাকা যে বলল নৌকায় করে যেতে, বলল মাঝিকে বললেই বকুলপুরে পৌঁছে দেবে। আরে ও গোবিন্দ মাঝি বদমাইশ লোক ভারী, উল্টো পাল্টা টাকা চায়। তুমি ওর নৌকায় শুধু এপারেই এসো। এপারে এলে বকুলপুর বেশি দূরে না, হাঁটা পায়ে 10-15 মিনিট লাগে। আমি আসছি তোমাকে নিতে, 2 বন্ধু হাঁটতে হাঁটতে চলে আসবো। এসো। নিন, চা নিন। চাটা শেষ করে গাড়িটাকে যথাস্থানে রেখে নদীর পাড়ে এসে দাঁড়ালাম। সন্ধ্যার অন্ধকারে কালো হয়ে আছে ইছামতির জল। ঘাটে একটা নৌকো বাঁধা, একটা মাত্রই নৌকো। বুঝলাম এটাই তাহলে গোবিন্দ মাঝির নৌকো। কিন্তু মাঝি গেল কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না আশেপাশে কোথাও। ভাবতে না ভাবতেই দেখলাম অন্ধকারের ভেতর থেকে কে একজন লুঙ্গি পরা খালিগাওয়ালা লোক আমার সামনে এসে দাঁড়িয়েছে। ওপারে যাবেন? এটাই তাহলে গোবিন্দ মাঝি? হ্যাঁ যাব। উঠে পড়ুন। গোবিন্দ মাঝির নৌকোয় নদী পার হয়েই দেখলাম এপারে কমল পাড়ে এসে দাঁড়িয়ে আছে। নৌকো থেকে নেমে কমলের কাছে গিয়ে দাঁড়ালাম। ভালো আছো? এই যে চলে যাচ্ছে। তোমার সব খবরই রাখি। তুমি তো এখন আর নেতা নও, তুমি এখন অভিনেতা। না না, অভিনেতা নই, ডিরেক্টর। আচ্ছা বেশ, চলুন ডিরেক্টর সাহেব, এগোনো যাক। হ্যাঁ, কিন্তু তুমি হেঁটে এসেছো? আরে বললাম না, এই 10 মিনিটের রাস্তা। সত্যি তোমরা শহরের মানুষ একটু হাঁটতে যাও না? নদীর পাড় দিয়ে হাঁটতে ভালোই লাগবে, চলো। আচ্ছা চলো। সত্যিই ভালো লাগছিল নদীর পাড় দিয়ে হাঁটতে।
শান্ত কালো ইছামতি যেন ঘুমিয়ে আছে চুপ করে। একটা তীব্র নির্জনতা যেন ঘিরে আছে চারপাশে। আশপাশে কোনো মানুষের বসতবাড়ি চোখে পড়ল না কোথাও। আচ্ছা কমল, বকুলপুর আর কত দূর? দূর কেন হবে, আমরা তো বকুলপুরেই রয়েছি। আমাদের বাড়ি আর একটু সামনেই। তোমার বুঝি হাঁটতে কষ্ট হচ্ছে? না না, তেমন কোনো ব্যাপার না। আসলে অনেকদিন হাঁটাহাঁটি করি না তো। বুঝেছি, তাহলে এক কাজ করি, চলো সামনে গিয়ে একটু বসি। হ্যাঁ, তাহলে তো ভালোই হতো, কিন্তু এখানে বসবার জায়গা আছে কোথাও? আছে, সামনে একটা ঘাটে সুন্দর একটা বসবার জায়গা আছে, আমার খুব প্রিয় জায়গা সেটা। আরও কিছুটা হাঁটবার পরে এসে দাঁড়ালাম সেই সুন্দর বসবার জায়গার সামনে। নদীর পাড়ে একটা কাঠের বসার জায়গা। সন্ধ্যা পেরিয়ে ততক্ষণে রাত নেমেছে। আমরা দুজনে এসে বসে পড়লাম সেখানে। মাথায় প্লট আসছে বটে একটা। এমন একটা নদীর পাড়ে রাতের বেলা এই নির্জনতা, এই নিয়ে একটা হরর মুভি বানানোই যায়। শুধু এর সাথে একটা ভৌতিক ঘটনা জুড়ে দিলেই হয়ে যায়। কি হলো, কি ভাবছো? হ্যাঁ, ভাবছিলাম একটা গ্রামের ঘটনা নিয়ে একটা সিনেমা বানাবো। তোমার এই লোকেশনটা বেশ ভালো, এটা নিয়ে কিছু করা যায় কিনা তাই ভাবছি। ভূতের গল্প বানাবো ভাবছি, বুঝলে, কিন্তু প্লটটা এখনো মাথায় আসেনি ঠিক। ভূতের গল্প বানাবে? প্লট আমি তোমাকে বলে দিতে পারি একটা। অবশ্য তুমি যদি আমার বলা গল্প নিয়ে কাজ করতে চাও তো। হ্যাঁ, কেন করব না। চলো বাড়ি চলো, তোমার বাড়ি গিয়ে শুনছি। তোমাকে সেই কত মাস আগে নিমন্ত্রণ দিয়েছিলাম আমার বাড়ি আসার জন্য, আর তুমি এলে আজ। আচ্ছা, তা সেই জন্য বুঝি বাড়িতে নিয়ে যাবে না, এখানেই বসিয়ে রাখবে? না না, তা নয়, আসলে গল্পটা তোমার এখানেই শুনতে বেশি ভালো লাগবে। আচ্ছা বলো। একটা গ্রামের ছেলে স্বপ্ন দেখত সে সরকারি চাকরি করবে। বাবা মায়ের একমাত্র সন্তান, গরিব পরিবার। সে চাইতো চাকরি করে তার পরিবারের অভাব দূর করবে। সে বরাবরই লেখাপড়ায় ভালো ছিল, তাই সে বিশ্বাস করত যে চাকরি তার হবেই। সে শিক্ষক হবার স্বপ্ন দেখেছিল, কিন্তু সে পড়াশোনা শেষ করে যখন চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরু করলো, ততদিনে সব অদল বদল হয়ে গেছে। বদলে গেছে যোগ্যতার মাপকাঠি। শুধুমাত্র মেধাবী হলেই যে এখন আর চাকরি পাওয়া যায় না, তার জন্য যে এখন মোটা টাকা ঘুষ দিতে হয়, সেটা সে জানতো না। রাজনীতির দালালদের দ্বারস্থ হতে হয়, এটা সে জানতো না। তার জীবনের প্রথম চাকরির পরীক্ষায় রিটেনে সে পাশ করলো। এরপর এলো ভাইভার পালা, কিন্তু সেখানে সব প্রশ্নের উত্তর সঠিক দেবার পরেও তার চাকরিটা হলো না। এরকমভাবেই বছরের পর বছর কাটতে থাকলো। পরীক্ষা দেয়, পাশ করে, কিন্তু চাকরি হয় না। ধীরে ধীরে সে আসল রহস্যটা বুঝতে পারল। কিন্তু ঘুষ দিয়ে চাকরি পেতে হবে? যোগ্যতা থাকা সত্ত্বেও ঘুষ না দিলে চাকরি হবে না? সে মানসিকভাবে ভেঙে পড়ল ভীষণ। একদিন তার গ্রামের এক বন্ধু তাকে একটা পরামর্শ দিল। দেখ, এখন যা পরিস্থিতি, তাতে চাকরি পেতে গেলে তোকে দালাল ধরতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। অথবা হাঁ করে বসে থাকতে হবে আর পরীক্ষা দিয়েই যেতে হবে। ওই করতে করতে দেখবি বয়স কখন 40-এর গণ্ডি পেরিয়ে গেছে, ব্যাস মেয়াদ শেষ। তাহলে কি করব? এখন চাকরি পেতে গেলে দালাল ধরতেই হবে। তবে একটা কথা, টাকা দেওয়ার আগে বুঝে নিতে হবে যে যার কাছে দিচ্ছিস সে মানুষ সঠিক কিনা। এরকমভাবে অনেকেই কিন্তু টাকা দিয়ে ফেঁসে যায়, চাকরিও পায় না, লক্ষ লক্ষ টাকা হারিয়ে সর্বশান্ত হয়ে যায়। তোর কি সেরকম কোনো ভালো যোগাযোগ আছে? যোগাযোগ বলতে আমার কলেজের এক বন্ধু আছে, তার বাবা বড় নেতা। শুনেছিলাম সেও নাকি ভোটে দাঁড়িয়ে জিতেছিল, এখন বেশ ভালো কোনো পজিশনে আছে। আচ্ছা, তাহলে তো ভালো কথা। তুই তার সাথে কথা বল না, তোর বন্ধু হয়, তার যদি চেন থাকে তাহলে তোর কাজটা ভালোভাবে হয়ে যাবে। আচ্ছা, তুই যখন বলছিস তাহলে আমি কথা বলছি। পুরনো নাম্বারটা আছে আমার কাছে, যদি ফোন করলে ধরে। সে তার বন্ধুর সাথে কথা বলে পরদিনই কলকাতায় দেখা করলো তার অফিসে। দেখো কমল, আমি যোগাযোগ করিয়ে দিতে পারি, কিন্তু তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার আরেকটু অপেক্ষা করা উচিত। তুমি আর কটা বছর চেষ্টা করো না। চেষ্টা তো এই 6 বছর ধরে কম করলাম না ভাই, হবার হলে এর মধ্যেই হয়ে যেত। আর তাছাড়া বাবার বয়স হচ্ছে, বাবা এখন আর মাঠে কাজ করতে পারে না তেমন একটা, তাই বেশি দেরি করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, ওখানে গিয়ে আমার নাম বলো। দেখো কমল, তোমাকে এইভাবে চাকরি নিতে হচ্ছে দেখে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু আমি কি বা করতে পারি বলো? এসব হচ্ছে ওপর মহলের খেলা। তবে এখানে আমার নাম বললে তোমার অনেকটা কমে হয়ে যাবে। 10 লাখের জায়গায় তার বন্ধুর রেফারেন্স থাকবার জন্য
সেটা 7 লাখে হয়ে গেল। সেই 7 লাখ টাকা জোগাড় করার জন্য তাদের সবটুকু জমি বেচে দিতে হলো। আশা ছিল সরকারি চাকরি পাবে, সে জমি আবার কিনে নিতে কদিন লাগবে। চাকরিটা পেয়েও গেল, সে পূরণ হলো তার স্বপ্ন। প্রথম বছরেই শুরু করলো বাড়ি বানানো, ব্যাংক থেকে 20 লাখ টাকা হোম লোন নিল। এরকম আরও যত স্বপ্ন ছিল সেগুলো ছুতে থাকলো ধীরে ধীরে। কিন্তু কয়েক বছর পরেই হঠাৎ মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার। কোর্টের নির্দেশে চাকরি হারাচ্ছে হাজার হাজার স্কুল শিক্ষক, তার মধ্যে নাম রয়েছে তারও। শুধু চাকরি হারাবে তাই নয়, ফেরত দিতে হবে সমস্ত মাইনের টাকাও। সেদিন শহর থেকে বাড়ি ফেরার পথে নদীর পাড়ের এই জায়গাতেই বসে পড়ল ছেলেটা। মাথার ভেতর তখন উথাল পাথাল সমুদ্রের ঢেউ। কি বলবে বাড়ি গিয়ে? ব্যাংকের ইএমআই, বাবার চিকিৎসা খরচ, সংসার খরচ, আরও হাজার রকমের দায়বদ্ধতা ওই একটা চাকরির ওপর নির্ভরশীল। আবার যে চাষ করে সংসারের হাল ধরবে সেই উপায়ও তার নেই। নতুন করে চাকরি পাবার কোনো আশাও নেই। মাথায় তখন নতুন কোনো আশার আলোর বিন্দুও দেখতে পেল না ছেলেটা। দেখতে পেল নদীর পাড়ের গাছের বেঁকানো ডালটা। আর মাথায় এলো একটাই সমাধান, মৃত্যু। মৃত্যুতেই মুক্তি। ব্যাস, হয়ে গেল সমস্ত সমস্যার সমাধান। মৃত্যুর পর সেই ছেলেটা প্রেতাত্মা হয়ে এই নদীর পাড়েই থেকে গেল। ইহলোক থেকে তার মুক্তি হলেও প্রেতলোক থেকে তার মুক্তি হলো না। এ তুমি কার গল্প বলছো কমল? গল্পের কিছু অংশ তোমার চেনা লাগছে, তাই না? লাগবারই তো কথা। কমল, তুমি কি আমার সাথে মজা করছো, নাকি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো তুমি? তুমি বুঝি আমার কথা বিশ্বাস করলে না? বেশ, তাহলে দেখো। হঠাৎ দেখলাম চোখের সামনে কমলের শরীরটা যেন বদলে যাচ্ছে ক্রমশ। ওর গলায় ফুটে উঠছে একটা মোটা দড়ির দাগ। চোখের ভেতর থেকে মনি যেন উধাও হয়ে যাচ্ছে। তার মানে সত্যিই কমল বেঁচে নেই। যে এতক্ষণ আমাকে গল্প শোনালো সে কমলের প্রেতাত্মা। এরপর দেখলাম ধীরে ধীরে সেখানে এসে জড়ো হচ্ছে আরো অনেকগুলো প্রেত শরীর। আমি একা নই, দেখো, যে দেখো, তোমাদের নোংরা রাজনীতির ফল। আমরা কি চেয়েছিলাম? নিজের যোগ্যতায় একটা চাকরি, তার বদলে কি পেলাম আমরা দেখো। আমাদের পরিবারের কথা কেউ ভাবে না। আমার কথা বাদ দাও, আমি তো না হয় ঘুষ দিয়েই চাকরিটা পেয়েছিলাম, কিন্তু এরা কেউ তো তা করেনি। এরা নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছিল, তবু এদের সব হারাতে হলো তোমাদের লোভ আর নোংরামের জন্য। আমি জানি কমল, তাই তো আমি সেই পথ ছেড়ে দিয়েছি অনেক আগে। আমি এখন আর রাজনীতির লোক নই, কিন্তু ভুল তোমরাও করেছো কমল। মৃত্যু কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। তোমরা তো যোগ্য, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলে, তাহলে কেন হাল ছেড়ে দিলে? নিজেদের যোগ্যতায় নতুন কিছু শুরু করতে পারতে। জীবনে লড়াই করেই বেঁচে থাকতে হয়। কত মানুষ বেসরকারি কোম্পানিতে চাকরি করে, তাদের কতবার চাকরি হারাতে হয় জানো? তারা কি সবাই তোমাদের মতন আত্মহত্যা করে? তারা হয়তো বাড়িতে জানায়ও না, আবারও পরের দিন অফিস টাইমে বাড়ি থেকে বেরিয়ে যায় অন্য কোথাও চাকরি খুঁজতে। হ্যাঁ, আমরা ভুল করেছি, সেটা মৃত্যুর পর বুঝেছি আমরা। তবে তুমিও ভুল করেছো রাজনীতি ছেড়ে। রাজনীতিটা এখন একটা পচার নর্দমার মতো হয়ে গেছে অনির্বাণ। তাই সেখানে কেবল নর্দমার কীটেরাই এসে ভিড় করছে। পালিয়ে গেলে চলবে না, সেই নর্দমাকে পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে তোমাদের মতো ভালো পলিটিশিয়ানদের। তবেই বদলাবে দেশ। অন্ধকারের মেঘ সরে গিয়ে উঠবে নতুন দিনের সূর্য। সেদিন হবে আমাদের মুক্তি। যাও বন্ধু, আমাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করো। বিদায়।